এভাবে না থেকে যাও। আর তুমি, মেডিসিন দিয়ে দিচ্ছি, টাইম টু টাইম মেডিসিন নেবে, ওকে? ক্ষত তাড়াতাড়ি শুকে যাবে। কিছুটা সামনে গিয়ে আবার সাফার দিকে তাকিয়ে বলে, দুষ্টমির বয়স আর তোমার নেই, ওকে? তাই এগুলো বাদ দাও। যা পারো না তা করার কি দরকার তোমার? বাসায় কি লোকের অভাব পড়েছে নাকি? হ্যাঁ, চত্ব সব। বলেই গটগট করে পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে পড়ে। তার মনে হচ্ছে আর কিছুক্ষণ থাকলে সে আরও উল্টোপাল্টা কাজ করে ফেলতে পারে, তাই সাফার থেকে দূরে থাকাই ভালো। মেয়েটা তাকে এভাবে যন্ত্রণার মুখে ফেলে দিচ্ছে কেন? ইফতিকারের মনে হচ্ছে এরা আগে থেকেই পূর্ব পরিচিত, কিন্তু প্রশ্নটা করল না। সাফাকে দাঁড় করিয়ে বলে, ও এমনই, কিছু মনে করবে না, বুঝলে? চলো রুমে। সাফা নিজের বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে। তার মনে প্রজাপতিরা ডানা ঝাপড়ে উড়ে বেড়াচ্ছে। মনের মাঝে সুপ্ত খুশিটা মুখে ফুটে উঠেছে। তার কি হচ্ছে তা জানা নেই, তবে সে প্রেম নামের ভয়ঙ্কর রোগে আক্রান্ত, আর সে জানে এই রোগের মেডিসিনও ডক্টর সাহেবের কাছে আছে। আবার মনে হচ্ছে আছে তো। সাফা নিজের কাটা হাতে চুমু খায়। তার মনে হচ্ছে সে নির্ভর স্পর্শগুলো ঠোঁটে ছোঁয়াছে। দু হাত দুপাশে রাখে, চোখ রাখে শূন্যে। অনুভূতি মিশ্রিত নিঃশ্বাস নিচ্ছে সে। মন বলছে উড়ে বেড়াতে, চিৎকার করে বলতে সে প্রেমে পড়েছে। আবার মনে মনে নিজের এমন কথাগুলো নিয়ে হাসে। সত্যি কি প্রেমে পড়লে সবাই পাগল হয়ে যায়? তার নিজেকে কেমন মাতাল মাতাল লাগছে। এই মাতালতায় নিজেকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ করেই হাতটা আবার চোখের সামনে রাখে। তার কাছে আজ অর্থহীন সবই প্রেম মনে হচ্ছে। তার মনে হচ্ছে এই ব্যান্ডেজেও প্রেম লুকিয়ে আছে। আছে নির্ভর সেই ছোঁয়া। তার সবকিছু উলট পালট লাগছে। হঠাৎ করে সাফা উঠে বসে, মনে মনে ভাবে নিভ্র তো সব দিকেই পারফেক্ট, আর সে তাকে তো নিভ্র মোটেও পছন্দ করে না। তবে কি হবে তার? প্রথম থেকেই এত ঝগড়া করার কি ছিল সাফা? নিজেকে নিজেই বকে সাফা, আবার বলে, নিভ্রনীল বলতেই হাজার মেয়ে হাজির হয়। এই হাজার মেয়ের মাঝে আমি এমনিই হারিয়ে যাব। তখন কি উনি খুঁজে নেবে আমাকে? না তো। তবে আমার এই অনুভূতির কি হবে? সাফা আর ভাবতে পারছে না। সে আবার চিত হয়ে শুয়ে পড়ে, চোখ বুজে নিঃশ্বাস নেয়, কাটা হাতটা বুকে রাখে। অদ্ভুত এক প্রশান্তি কাজ করছে তার মাঝে, আর মনের মাঝে এক জ্বালা হচ্ছে তার। নিভ্র নিজের রুমে বসে আছে, মাথাটা ঝিম ধরে আছে। সে কি করছে না করছে সবই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। নিভ্র বেড টেবিল থেকে মোবাইলটা নিয়ে নিল, নিচের টেলিফোনে কল দিল। রহমত চাচা ফোন ধরতেই নিভ্র বলে, চাচা, রুমে এক কাপ হট কফি নিয়ে আসেন তো। বলেই ফোন কেটে দেয়। নিভ্রর চিন্তা হচ্ছে সাফার হাতের। কিছুক্ষণ আগেই দেখা হয়েছে, তবুও তার চিন্তা হচ্ছে। যেখানে সে অপারেশন করে এসেও রোগীকে তেমন দেখতে চায় না, সেখানে সাফার সামান্য হাত কাটা দেখে কেন এত চিন্তিত সে এটা নিভ্র বুঝতে পারছে না। এত বড় বড় অপারেশন করেও সে রোগী সম্পর্কে ভালো খারাপ ধারণা দিতে পারে, তাই তাদের খোঁজখবর নিয়েও ছাড়া সে তেমন কিছু করে না। কিন্তু এখন কেন এত চিন্তিত সে? নিভ্র হাতের অ্যাপ্রনটা বেডে রেখে ওয়াশরুমে চলে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে মুখে পানি ছিটায়। হাতের দিকে তাকিয়ে দেখে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সাফার আঙুলের রক্ত এগুলো। নিভ্র কিছুক্ষণ হাত ঘুরিয়ে দেখে, বাম হাত দিয়ে ডান হাতের রক্ত ছুঁয়ে দেখে। আবার আয়নায় তাকায়। নিজেকে কেমন যেন অচেনা লাগছে তার কাছে। আগে এই আয়নার সামনে দাঁড়ালে রাগী জিদ্দি বদমেজাজি নিভ্রকে দেখত সে, কিন্তু এখন মনে হচ্ছে তার মাঝে এক অদ্ভুত সত্তা কাজ করছে। সবুজ চোখে সে অন্য কিছু দেখছে, কিন্তু সেই অন্যটাই সে মানতে পারছে না। নিভ্র দাঁতে দাঁত চাপে, মাথার রগগুলো দুপাশে ফুলে ওঠে। নিভ্র ফসফস নিঃশ্বাস নিয়ে বলে, সব তোমার জন্য। তোমার থেকে দূরত্ব বজায় চলতে হবে, তা নাহলে কিছুদিন পরে তো আমি নিজের সাথেও নিজে অপরিচিত হয়ে যাব। এটা কিছুতেই হতে পারে না। নিভ্রনীল একটা মেয়েতে সীমাবদ্ধ হতে পারে না। নেভার। বলেই পানি দিয়ে হাত ধুয়ে ফেলে। দু হাত একসাথে করে পানি নিয়ে মাথায় দেয়। আয়নায় কিছু পানি মারে। আয়নার বিন্দু বিন্দু পানিতে সে নিজের প্রতিবিম্ব দেখতে পায়। নিজের চোখের সাথে চোখ রাখে। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, তোয়ালে দিয়ে মাথা মুছে জামা কাপড় চেঞ্জ করে কালো ট্রাউজার আর কালো গেঞ্জি পরে নেয়। তারপরে টেবিলের ডায়েরি নিয়ে সোফায় কাত হয়ে শুয়ে পড়ে। হাতের কলম দিয়ে লেখা শুরু করে। ডায়েরি লেখা নিভ্রের অভ্যাস। সে প্রায় ডায়েরি লেখে। রহমত রুমে ঢোকার আগে খ্যাক করে কেশে নেয়।
যে ছেলেটাকে সে বাঘের গল্প শুনিয়ে ছোটবেলায় ঘুম পাড়াতো, আজ তাকে সে বাঘের মতো ভয় পায়। ছোটবেলায় নিভ্রকে বাঘের গল্প শোনানো উচিত ছিল না। কথাটা মনে মনে কয়েকবার উচ্চারণ করে, তারপর আবার খ্যাক করে গলা পরিষ্কার করে বলে। নিভ্র লিখতে লিখতে জবাব দেয়। আসেন চাচা। রহমত রুমে ঢুকে কাপ রাখে টেবিলে, তারপর যাওয়ার জন্য পা বাড়ায়। নিভ্র মাথা উঁচিয়ে বলে, চাচা, এটা তোমার প্রথম ভুল, তাই মাফ করে দিলাম। জীবনে যদি এই ভুল আরেকবার করো তবে বাঘ কেমন হয় তুমি বাস্তবেই দেখবে। রহমত হতভম্ব হয়ে তাকায়। নিভ্র এতটা রেগে তার সাথে কখনোই কথা বলে না, তবে আজ কেন বলল? রহমতের কপালে বিন্দু বিন্দু ঘাম হয়। সে কাপা কণ্ঠে বলল, আর যাতে কখনো অনুমতি নিয়ে আমার রুমে আসতে না দেখি চাচা। নিভ্র ডায়েরিটা সোফার একপাশে রেখে উঠে বসে। রহমতের দিকে সরু চোখে তাকিয়ে বলে। রহমতের মুখে খুশির ঝলক দেখা দেয়। গলার গামছা দিয়ে কপাল মুছে বলে, আবার অনুমতি নিচ্ছ? বলে রহমত রুম ত্যাগ করে। শারীরিক কথাটা শুনিয়ে নিভ্র হাসে। নিঃশব্দে সেই হাসি আবার মুখে মিলিয়ে যায়। রুমের দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়ে রাফা। সাফা বিছানায় এখনো আগের মতো চিত হয়ে শুয়ে আছে। দরজার শব্দ পেয়ে হক চকিয়ে উঠে বসে। রাফাকে দেখে মিষ্টি করে হাসে। রাফা এগিয়ে এসে চিন্তিত ভঙ্গিতে সাফার পাশে বসে। একদিনেই মেয়েটাকে সে খুব ভালোবেসে ফেলেছে। কেমন আদর আদর লাগে। এই গোল গোল গালগুলো টেনে দিতে ইচ্ছে করে। রাফা নিজের ইচ্ছে দাবিয়ে না রেখে সাফার গাল টেনে দিয়ে বলল, সাফা আবার হাসে। হেসে বলে, তেমন কিছু না, একটু পরে কেটেছে। তেমন কিছু না, একটু করে কেটেছে। দেখেন, ব্যান্ডেজও করা হয়েছে। এখন আপনি বলেন, কোথায় ছিলেন? রাফা লজ্জিত ভঙ্গিতে তাকালো। সাফা এর অর্থ বুঝল না, আবার প্রশ্ন করে বসে বলে। কি হলো বলেন? সাফা অবাক হয়ে বলে, এই নিশানকে আপু, কিভাবে খাবো? আমার হাত। নিজের হাত দেখিয়ে মুখ ফুলিয়ে বলে সাফা। বলে টেনে তুলে সাফাকে হাত ধরে নিচে নিয়ে আসে। টেবিলে সবাই আগে থেকে উপস্থিত আছে। মেন দরজার সামনে বিশাল রুম জুড়ে সাদা সোফা আর টি টেবিল। সেদিক থেকেই কিছুটা এগিয়ে এলেই একটু উঁচু জায়গা জুড়ে ডাইনিং টেবিল, তার বিপরীতে সিঁড়ি। টেবিলের সবার সামনের চেয়ারে বসেছে মাহবুব, তার দুপাশে দুই ছেলে, তার ছেলেদের পাশে তাদের সহধর্মিনী। তার পাশের একটাতে অভ্র বসে আছে। সাফা চারদিকে চোখ বুলিয়ে দেখে, কিন্তু যাকে খুঁজছে সে নেই। সাফার নীলাভ চোখ নিভ্রকে খুঁজছে, কিন্তু সে তো জানে না নিভ্র সবার সাথে খুব একটা খাওয়া দাওয়া করে না। সাফা টেবিলের সামনে দাঁড়ায়, তাকে দেখে অভ্র আর চোখে তার দিকে তাকায়। ইফতেখার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। মাহবুব বলে, দাদুমণি নাকি আজ হাত কেটেছে। তুমি আর কখনো রান্না করে যাবে না। আর ছোট বৌমাকে ওকে খাইয়ে দাও, ডান হাত কেটেছে মনে হয়। বসো দাদুমণি। সাফা অবাক হয় সবার এত সুন্দর মিষ্টি ব্যবহারে। তার জানা মতে বড়লোক মানুষের মনে অনেক ছোট, কিন্তু এদের দেখে তার মনে হচ্ছে কাউকে না দেখে না জেনে আগেই তার সম্পর্কে মতামত দেয়া একদম বোকামি। ইফতেখার প্লেটে ভাত চিকেন নেয়। সাফার বাবা আগেই বলেছে সে গরুর গোস্ত খায় না, সাথে কোনো প্রজাতির মাছও। এটা শুনে সবাই একবেলা অবাক হয়েছে। ইফতেখার সাফার পাশে বসে। সাফার মন খুশিতে বাকবাকুম করে ওঠে। মুখে প্রচণ্ড বেগে হাসি ছুটে বেড়ায়। সাফা দ্রুত চেয়ারে বসে পড়ে। ইফতেখার তাকে লোকমা তুলে মুখে দেয়। সাফা মুখে নিয়ে চিবাতে গিয়ে গলায় বাজে। খুক খুক করে কেসে ওঠে। অভ্র পানি এগিয়ে দেয়। সবাই ব্যস্ত হয়ে পড়ে। সাফার পাশেই মোহনা ছিল। মাথায় হাত বুলিয়ে দেয় সে। পানি খাইয়ে দেয়। সাফা হঠাৎ করে হু হু করে কেঁদে দেয়। সবাই এবেলা ভয় পেয়ে যায়। অভ্র নিজের চেয়ার ছেড়ে এপাশে আসতে নেয়। তার আগেই সাফা ইফতেখারকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দেয়। সবাই প্রচণ্ডভাবে অবাক হয়ে তাকিয়ে আছে। নিভ্র পায়চারি করছে নিজের রুমে। তার একদমই ভালো লাগছে না রুমে। তার মন বলছে নিচে গিয়ে একবার সাফাকে দেখে আসতে, আর মস্তিষ্ক বলছে না, কখনোই যাওয়া উচিত না। নিভ্র দোটানায় আছে। নিভ্র এবার একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে বলে, রোগী দেখা ডাক্তারের কর্তব্য। সাফা যেহেতু রোগী, তাই তাকে দেখতে যাওয়া উচিত নিভ্র। এটা তোর কর্তব্য। নিভ্র বোকার মতো নিজের মস্তিষ্ককে একটা ভিত্তিহীন যুক্তি দিয়ে রাজি করাচ্ছে, যেখানে সে নিজেই জানে নিভ্রনীল অপারেশন করেও রোগীর ভালো অবস্থা দেখলে তাকে দ্বিতীয়বার দেখতে চায় না। সেখানে সামান্য হাত কাটা দেখতে
মাসুর হার্ট সার্জন নিভ্র নীল এতটা হাঁসফাঁস করছে। নিভ্র হাঁটা দেয়। সিঁড়ি দিয়ে নামতে নিভ্র সাফার কান্নার আওয়াজ শুনতে পায়। সে দ্রুত গতিতে এগিয়ে আসে। ইফতেখারকে জড়িয়ে সাফাকে কাঁদতে দেখে নিভ্র থমকায়। মেয়েটার কি হয়েছে ভেবে সে দ্রুত এগিয়ে এসে সাফার পাশে দাঁড়ায়। উত্তেজিত হয়ে বলে, আবার কি হলো? ব্যথা পেয়েছো? কোথায় পেয়েছো? তুমি কি কখনোই শুধরাবে না? কবে সিরিয়াস হবে তুমি? হোয়াট হ্যাপেন? হ্যাঁ, টেল মি সামথিং ডাফার। নিভ্র কথাগুলো এমনভাবে বলছে যেন তার সামনে 5 বছরের একটা বাচ্চা আছে। সাফাকে দেখে যতটা না অবাক মাহবুবের পরিবার, তার চেয়ে বেশি নিভ্রর এখানে আসা আর নিভ্রের এমন আচরণে অবাক তারা। বাকরুদ্ধ হয়ে সবাই নিভ্রর দিকে তাকায়। সাফা এবার কান্না থামিয়ে আহামকের মতো নিভ্রের দিকে অশ্রুসিক্ত চোখে হা করে তাকায়। তার হাতগুলো এখনো ইফতেখারের কোমর জড়িয়ে আছে। নিভ্রের সবার দিকে নজর নেই। সেই সাফার কাটা হাত এগিয়ে এনে দেখে, তারপর শীতল কণ্ঠে বলে, মেডিসিন নিয়েছো? সাফার নিভ্রের কথা কানে যাচ্ছে না। সে নিভ্রকে দেখছে। তার মন বলছে তার কাটা হাতের এত যত্ন কেন নিভ্রর। হতে পারে ডক্টর হিসেবে সে রোগীদের প্রতি একটু বেশি আবেগী। ইস, এমন হলে সে তার হাত কেটে কেটে খণ্ডে খণ্ডে ভাগ করবে। তার ডাক্তার সাহেব তা এক এক করে লাগাতে ব্যস্ত থাকবে আর সে এভাবে দেখবে তাকে। নিভ্র ঝাঁঝালো গলায় বলে, তোমাকে আমি প্রশ্ন করছি সাফা, আনসার মি। নিভ্রের কণ্ঠ কানে আসতেই সাফার ভাবনার সুতো ছেড়ে সে হাবার মতো মাথা একবার হ্যাঁয়ের মতো ঝাঁকায়, আবার নায়ের মতো ঝাঁকায়। নিভ্র বিরক্ত হয়। মেয়েটা এমন কেন? কোনো সিরিয়াসনেস নেই। নিভ্র জোয়াল শক্ত করে বলে, ঠিক করে বলো। মেয়েটাকে এভাবে নিজের ভিলেন রূপ না দেখালে হয় না দাদু ভাই? নিভ্রর যেন হুঁশ আসে। সে ডাইনিং টেবিলের দিকে তাকায়। সবাই তার দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে। নিভ্রর এবার মনে হয় সে আবার বেশি বেশি করে ফেলেছে। নিভ্র তবুও বলে, অসুস্থ ছিল তো, তাই মনে হয়েছে আবার ব্যথা পেয়েছে, তাই এভাবে বলেছি। ডাক্তার আমি না তুমি দাদা যান। রাফা ফোরন কাটে বলে, তাই নাকি ভাইয়া? তুমি রোগীদের ব্যাপারে এত সিরিয়াস কি আর বলবো। তবে সাফা, আমার ভাইয়া কিন্তু সব দিক দিয়েই সিরিয়াস। তাই যেহেতু তুমি তার পেশেন্ট বর্তমানে, তাই তোমাকেও সিরিয়াস হতে হবে। কি বলো ভাইয়া, তাই না? নিভ্র হাসির মানে বুঝতে পারে, তবুও বলে, আর পানি বোতলতে ওটাই নিতে এসেছি। রাফা পানির বোতল এগিয়ে দিল। সবাই মনকে সান্ত্বনা দিল নিভ্র পানির বোতল নিতে এসেছে। এমনিতেও তারা নিভ্রকে প্রশ্ন করে রাগিয়ে দিতে চায় না। তারা এমনিতেই অবাক হয়ে আছে নিভ্রের এমন কার্যকলাপে। যেখানে সে কথাই কম বলে, সেখানে নিজের কাজের জন্য নিজেই কৈফিয়ত দিচ্ছে। এটা ভেবেই সবার মাথা হ্যাং হয়ে আছে। তাই তারা খাবারে মনোযোগ দিল। নিভ্র কিছু দূর গিয়ে ফিরে তাকিয়ে বলে, খাবার খাওয়া শেষ করে মেডিসিন নেবে। ওকে। বলেই ঠাস ঠাস পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে যায়। সাফা অবাক হয়ে দেখে। তার মনে প্রশ্ন, নিভ্র থাকে কোথায়? সবসময় ছাদের দিকে যায় কেন? ইফতেখার সাফার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার কি অসুস্থ লাগছে? না আন্টি, আসলে অনেকদিন পরে আপনার হাতে খেয়ে আমার আম্মুর কথা মনে পড়েছে। অনেক দিন হয়ে গেল তার সাথে দেখা নেই। যদি তার কাছে একবার গিয়ে আম্মু বলে ডাকতে পারতাম। আফসোস, এমনটা করা যায় না। সাফার কথায় আর কান্নায় সবাই আহত হয়। সবার চোখেই পানি চলে আসে। একবার সাফার দিকে তাকায়। মেয়েটা অনেক ছোট বয়সে মা হারিয়েছে, তাই কষ্ট বেশি। মা ছাড়া মেয়েদের পৃথিবীটাই অন্ধকার। রাজীব সান্ত্বনার সুরে বলে, সাফা রাজীবের কথায় হেসে দেয়। মনে মনে নিজেকে সত্যি ভাগ্যবতী মনে হচ্ছে তার। কি সুন্দর পরিবার পেয়েছে। কিছুদিনের জন্য হলেও সে খুশি। সবাই সাফার হাসি দেখে হাসে, কিন্তু দুজন চোখ সরিয়ে নিল না। এক অভ্র আর এক নিভ্র। অভ্র আর চোখে সাফার হাসি দেখছে আর নিভ্রের কথা ভাবছে। আর নিভ্র দোতলা থেকে দাঁড়িয়ে এক দৃষ্টিতে সাফাকে দেখছে। এখানে আসা আর তার মস্তিষ্কে ওভাবে বোঝানো সফল হয়েছে তার মনে হচ্ছে। সাফার একটু কান্না একটু হাসি দেখে নিভ্র হালকা হাসে। ইফতেখার সাফাকে জড়িয়ে বলে, যদি বলি আমাকে আম্মু বলে ডাকতে, তবে কি তুমি কিছু রাগ করবে? সাফা তাকালেও মাথা তুলে খুশিতে হেসে বলে, কখনোই না আম্মু। ইস, কতগুলো বছর পরে আম্মু ডাক শুনছি। সাফা অবাক হয়ে দেখে, কত বছর মানে? নিভ্র কি তাহলে নিজের মাকে আম্মু ডাকে না?
তবে মা বলে নাকি অন্য কিছু। সাফার মনে এক পাহাড় প্রশ্ন জাগে, কিন্তু উত্তর কার কাছে চাইবে সে জানে না। নিভ্র উপর থেকেই শুনতে পায় কথাটা। মনে তখন খুব কষ্ট হয় নিভ্রের। সেও তো কতদিন আম্মুকে আম্মু বলে ডাকে না। কথাটা ভেবে নিভ্রের চোখ ঝাপসা হয়। সে অন্যদিকে মুখ ঘোরায়, মনে মনে সাফাকে বলে মেয়েটা থেকে দূরে যেতে চেয়েও পারছে না। সব সময় কেন এর আশেপাশে থাকতে ইচ্ছে করে। ওহ বলে নিভ্র শ্বাস নেয়। দূরেও থাকতে পারছে না, আবার কাছেও যেতে পারছে না। কেন এমন হচ্ছে নিভ্রর সাথে, এই প্রশ্নটাই মাথায় ঘুরছে। সাফা ভার্সিটি যাবে আজ, তাই রেডি হয়েছে। গায়ে তার নীল থ্রি পিস, চুলগুলো আগের মতোই কাঠি দিয়ে খোপা করা। হাতে ব্যাগ নিয়ে সে বেরিয়ে পড়েছে রুম থেকে। ইফতেখারকে আর মোহনাকে যাওয়ার সময় বলে বের হয়েছে। দরজার কাছে এসেই অব্রকে চোখে পড়ে। অব্র ঠোঁটে হাসি টেনে বলে, ভার্সিটি যাবে নাকি? স্যার, তবে আপনাকেও কিছু বলার আছে। অব্র গাড়ির দরজা খুলতে গিয়েও খুলল না। উত্তরের আশায় বলে, কি বলবে বলো, এটার জন্য পারমিশনের কি আছে? তবে হ্যাঁ, মিষ্টির দোকান, তুমি বাসায় আমাকে শেয়ার করবে না? সাফা মুচকি হাসে। অব্র ওখানেই থমকায়। এই হাসিতে তার কেমন যেন দমবন্ধ অবস্থা হয়, কারণ সে চাইলেও এই হাসিতে ডুবতে পারবে না। নিভ্র নিজের গাড়ি বের করে সাফাকে আর অব্রকে কথা বলতে দেখে গাড়ি থামায়। নিভ্রর কি হলো সে জানে না। সে গাড়ি থেকে নেমে পড়ে। সাফা অব্রকে বলে, থ্যাংক ইউ স্যার, আপনার জন্য ক্লাস টেস্টের পরীক্ষাটা ভালো হয়েছে। অনেকগুলো থ্যাংক ইউ হেল্পের জন্য। সাফার কথার ভঙ্গি দেখে অব্র হেসে দেয়। নিভ্র এগিয়ে এসে দাঁড়ায় তাদের সামনে। চোখে মুখে তার বিস্ময়। যেহেতু একই ভার্সিটি যাব, তবে তুমিও আমার সাথে চলো সাফা। তোমার কি কোনো প্রবলেম আছে? অব্র সাফার দিকে তাকিয়ে কথাটা বলে। নিভ্রের যেন সারা শরীর জ্বালা করে কথাটা শুনে বুকের ভেতর ধুক করে জ্বলে ওঠে। নিভ্র তাকিয়ে থাকে সাফার মুখের দিকে। সাফার উত্তর জানা তার জন্য খুবই প্রয়োজন। অব্র সাফার চাইতেও নিভ্রকে বেশি দেখছে। মনে মনে সে শুকনো হাসি হাসে। সাফার মাঝে ডুবে তার ভাই যে এমন আবুল হয়ে যাবে, এটা সে ভাবতেও পারছে না। অব্র আর চোখে নিভ্রকে দেখছে। মুখটা ফ্যাকাশে হয়ে আছে তার। সাফা একবার নিভ্র আর একবার অব্রর দিকে তাকিয়ে চোখ বাঁকিয়ে বলে, আরে ডাক্তার সাহেব, না মানে নিভ্র ভাইয়া, আপনি এখানে কি করছেন? নিভ্রের সাথে সাথে রাগ ওঠে, নাক লাল হয়ে যায়। মনে মনে এ? দাঁতের দাঁত চেপে বলে, ভাইয়া? এতদিনে কি দেখে আমাকে ওর ভাইয়া মনে হয়েছে? অদ্ভুত। অভ্র নিভ্রর দিকে ঘুরে তাকায়। নিভ্রর রাগ সাফা না বুঝলেও অভ্র বুঝতে পেরেছে। নিভ্রর এমন কারণ বিহীন রাগ দেখে অভ্র চশমাটা ঠিক করে। তারপর সাফার সাথে তাল মিলিয়ে বলে, কিরে তুই এখানে? নিভ্র ভনিতা ছাড়াই বলে। সবার সঙ্গে আমার কাজ আছে। অভ্র অবাক হয়ে বলে, সাপার সাথে তোর কি কাজ? নিভ্র বিরক্তি নিয়ে তাকায়। অভ্র বুঝতে পারে নিভ্রের রাগ ধীরে ধীরে মাথায় চড়ছে, তাই সে বলে, সাপা, তুমি বরং নিভ্রের সাথে কথা বলে নেও। আসলে তুমি তো অসুস্থ, আর নিভ্র তো ডাক্তার, তাই না? ডাক্তার আর রোগীর অনেক কথাই থাকতে পারে, তাই কথা বলে নেও। আমি ওয়েট করি, তারপরে একসাথে ভার্সিটি যাব। নিভ্র পকেটে হাত ঢুকিয়ে বলে, সবাকে আমি দিয়ে আসবো, তুই বরং চলে যা। এক হাতে জড়িয়ে অভ্রর সাথে হাঁ করে নিভ্র মুচকি হেসে বিদায় দেয়। অভ্র গাড়িতে বসে একটা দীর্ঘশ্বাস নেয়। একবার জানালার গ্লাস দিয়ে বাহিরে তাকায়। সাফা মুচকি হাসে। অভ্র গাড়ি স্টার্ট দেয়। বুকটা কেমন ভার ভার হয়ে আসে, চোখ জ্বালা করছে। অভ্র চশমাটা বাম হাতে খুলে শার্টের হাতায় চোখ মুছে কয়েকটা দীর্ঘশ্বাস নিয়ে আবার চশমাটা পরে নেয়। প্রথম সব কিছুতেই এক অদ্ভুত অনুভূতি লুকোনো থাকে। অভ্রের বেলাও তাই হচ্ছে। প্রথম ভালোবাসায় পড়েছে, তাই প্রথম কষ্টটা আঁকড়ে নিয়েছে তাকে। এ যেন দমবন্ধ ভালোবাসায় আটকে আছে সে। সাফা এক চোখ ছোট করে ডান হাত কোমরে দিয়ে নিভ্রের দিকে তাকিয়ে আছে। নিভ্র অভ্রের গাড়ির দিকে তাকিয়ে আছে। চোখ সরিয়ে সামনে তাকিয়েই দেখে সাফা কেমন সন্দেহ চোখে দেখছে তাকে। নিভ্র নিজেকে ঠিক করে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? ভাবছি কি ভাবছো? আপনার কি কিছু হয়েছে? না মানে কেমন আজই বিহেভ করছেন? আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? নিভ্র এবার নিভ্র। সে ভাবতে থাকে কেন সাফাকে দাঁড় করিয়ে রেখেছে। এটা তো সে নিজেই জানে না। তার মনে হচ্ছে সে আন্ডারটা কন্ট্রোলে নেই। নিভ্র ভাবে সাফাকে কি বলবে এখন,
কি কথা বলবে বলে রেখেছে এটা তো তার নিজেরই অজানা। এখন কি হবে? নিভ্র কিছুক্ষণ ভাবে, তারপর বোকার মতো হেসে বলে। আসলে তোমার হাতের অবস্থা জানা ছিল। সাফা যেন আকাশ থেকে পড়েছে, মুখটা হা করে ফেলে বলে। এটা তো আপনি স্যারের সামনেও বলতে পারতেন। আসল কথা এটা না। আমি সব বুঝে গেছি আপনার কাহিনী। আসলে আপনি প্রতিশোধ নিতে চান, তাই না? হোয়াট? হোয়াট বাদ দিন। আপনি আসলে আমার থেকে প্রতিশোধ নিতে চান। ওই দিন আপনাকে রিক্সা থেকে নামাতে চেয়েছিলাম, তাই আপনি নিজের গাড়ি থেকে মাঝ রাস্তায় নামিয়ে দিতে চান, তাই না? নিভ্র বেকুবের মতো তাকিয়ে আছে। সে ভাবতেও পারছে না সাফা এমন কিছু ভাবতে পারে। কোথাকার কথা কোথায় নিয়ে যায় এই মেয়ে, স্টুপিড একটা। নিভ্র চোখ রাঙিয়ে তাকায়, উঁচু শব্দে বলে। শাট অফ সাফা, গাড়িতে বসো। সাফা ঝাড়ি খেয়ে গাড়ির দিকে তাকায়। সে জানে এই লোক তাকে নামিয়ে দেবে, তবুও নিভ্রের পাশে বসে যেতে ইচ্ছে করছে। সাফা সামনে বসতে চেয়েও বসে না, ভাবে নিভ্র যদি রাগ করে তাই পেছনের দরজা খুলতে যায়। নিভ্র এগিয়ে এসে বলে। তোমার কি আমাকে ড্রাইভার মনে হচ্ছে? হুম। হোয়াট? কথায় কথায় এখন তো আপনি চেঁচান। আজীব লোক, যে গাড়ি চালায় সে তো ড্রাইভার। যেহেতু আপনি এখন গাড়ি চালাবেন তাই আপনি ড্রাইভার হবেন না তো আমি হব বলেন? নিভ্র তাকালো, চোখ ছোট করে বলে। আমার পাশে বসো, তা নাহলে লোকও আমাকে ড্রাইভার ভাববে। আমজনতার কাছে তো বাসহুর সফর এত যুক্তিপূর্ণ কোনো কথা নেই, তাই না? তাই তারা এটা বুঝতে পারবে না। সাফা চোখ মুখে রাগ দেখালো, কিন্তু মনে মনে খুশি হলো। খুশি মনে সে গাড়ির সামনের সিটে বসে পড়ে। নিভ্র বসে। নিভ্র সাফার দিকে একভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সাফা চোখ ছোট করে কপাল কুঁচকায়, হাত নাড়িয়ে বলে। কি এভাবে তাকিয়ে আছেন কা? নিভ্র জবাব দিল না। সাফার দিকে তাকিয়ে থেকেই তার দিকে এগিয়ে আসে। সাফা নিভ্রকে এভাবে তার দিকে ঝুঁকতে দেখে সাথে সাথে চোখ বুজে পেছনে হেরে পড়ে। চোখ মুখ খিচে আছে সাফা, হাত দিয়ে সামনের ওড়না খামছে ধরে সে। গালের সেই ভয়ঙ্কর টোল দৃশ্যমান হয়। নিভ্র তাকায় সাফার দিকে। কয়েক ইঞ্চি দূরত্ব। নিভ্রর মন বলছে এই দূরত্ব মিলিয়ে দিতে, আর মস্তিষ্ক বলছে ভুলেও না নিভ্র। কিন্তু নিভ্রের খুব ইচ্ছে হচ্ছে এই ভয়ঙ্কর টোলে নিজের শুষ্ক লাল ঠোরঝোড়া ডুবিয়ে দিতে। সাফার বুকের বাঁ পাশের সেই অস্থির হৃৎপিণ্ডটা ধুকপুক ধুকপুক শব্দ করছে। নিভ্র থমকে থাকে কিছু সময়, কান খাড়া করে শুনে সেই শব্দ শুনেই মনে হয় নিজের শব্দটাও দ্বিগুণ তালে বাড়ছে। নিভ্র আবার সাফার টোলটাতে তাকায়। সাফাকে চোখ মুখ খিচিয়ে থাকতে দেখে নিভ্র মুচকি হাসে। নিজেকে সামলায় সে, ডান হাত দিয়ে সাফার সিট বেল্ট টেনে লাগিয়ে দেয়। সাফার দিকে একবার চোখ বুলিয়ে নেয়। সাফার ডান চোখের পাশ ঘেঁষে আসা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয়। সাফা মুহূর্তে চোখ খুলে তাকায়। নিভ্র একটা বাঁকা হাসি দেয়। সাফা অবাক সে হাসি দেখে। ভয় কিছুক্ষণ আগেও তার অবস্থা খারাপ ছিল। সে তো জানে এইসব মডেল ফরেলদের ক্যারেক্টার সার্টিফিকেট খুবই ভয়াবহ। নাঙ্গপাঙ্গু ড্রেস পরা মেয়েদের সাথে এরা ইটিস পিটিস করে ছবি তোলে। ছিছি, ভাবতেই তার ঘৃণা করে। নিভ্রকে তার তেমন মনে হলেও ভয় পেয়েছিল, সাথে এক ভয়াবহ অনুভূতির শিকার হয়েছে। সাফা জানালার দিকে তাকিয়ে শ্বাস নেয়। নিভ্র গাড়ি স্টার্ট দেয়। মনে মনে হাসি পাচ্ছে তার। সাফার ভয়ার্ত মুখ দেখে এক প্রকার মজাই পেয়েছে সে। দুজনের মাঝে আর কথা হলো না। নিভ্র সাফাকে তার ভার্সিটির সামনে নামিয়ে দেয়। সাফা নেমে পড়ে, সোজা হেঁটে কিছু দূর চলে যায়। নিভ্র তাকিয়ে থাকে। সাফা একবার পেছনে ফিরে তাকায় আর একটা মুচকি হাসি দেয়। নিভ্র তাকিয়ে থাকে সেই হাসির দিকে। সাফা অনেক আগেই তার চোখের সামনে থেকে মিলিয়ে গেছে, কিন্তু সে এখনও তাকিয়ে আছে। তার চোখের সামনে এখনও সেই হাসি মাখা মুখ ভাসছে। সাফা মুখ ফুলিয়ে বসে আছে, আর তার একপাশে ঝুমা আর সাথে অভিভাইয়া। সাফা ভাবতেও পারছে না তার প্রিয় থেকে প্রিয়লতা কিভাবে চুটিয়ে 5 বছর প্রেম করেছে, আর সে টেরও পায়নি কিভাবে এত নিষ্ঠুর হয় এরা। এটাই ভেবে পাচ্ছে না সাফা। সাফা কপট রাগ নিয়ে এবার গিজ গিজ করে ওঠে, ঝাঁঝালো কণ্ঠে বলে। বন্ধু মানে হারামি, আই নো, ইউ নো অ্যান্ড উই অল নো। কিন্তু ভাইয়া মানে তো একগুচ্ছ ভালোবাসা। তাহলে এই একগুচ্ছ ভালোবাসা হয়ে আপনি কিভাবে পারলেন আমাকে ধোকা দিতে? কিভাবে ভাইয়া? সাফার এমন কাঁদো কাঁদো কথা শুনে সাবির বলে। এমন একটা ভাব নিচ্ছিস মনে হচ্ছে অভিভাবক ঝুমার সাথে 5 বছর আর তোর সাথে 10 বছরের রিলেশনশিপ ছিল, এখন তোকে ছাকা দিয়ে বেকা করে দিছে।
কথাটা বলে সাব্বির হু হা করে হেসে ওঠে। সাফা রাগে ফসফস করে। অভি চোখ রাঙিয়ে চুপ করতে বলে সাব্বিরকে। সাব্বির ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে বসে। সাফা ক্যান্টিন থেকে বেরিয়ে যেতে নেয়। অভি কান ধরে ঝুমাকেও ইশারা করে। ঝুমাও কান ধরে, দুজনেই একসাথে বলে সরি। সাফা দাঁড়িয়ে মুখ ভেঙচি কাটে। অভি আর ঝুমা কাঁদো কাঁদো হয়ে বলে সরি বনু, আর এমন হবে না। আসলে আমাদের মাঝে রিলেশনশিপ ছিল না তো এতদিন, আজকে হলো। এই 5 বছর আমরা একে অপরকে পছন্দ করতাম, তাই তোমাকেও বলিনি, তাই সরি। যাও, এবারের মতো মাফ করলাম, তবে শর্ত আছে। যা বলবে তাই করব। আইসক্রিম খাওয়াতে হবে। বাজি বলো। অভি চেঁচিয়ে বলে নিভ্রের কাজে মন বসে না। হসপিটাল থেকে মডেলিংয়ের কাজে এসেছে একটা জায়গায়, কিন্তু শুটিংয়ে মন দিতে পারছে না। কেমন যেন হাঁসফাঁস অবস্থা তার। নিভ্রের মুখে বিরক্তি দেখে আরিফ এগিয়ে এসে বলে স্যার অসুস্থ নাকি? না, তেমন কিছু না, তবে কিছুদিন ভালো ঘুম হচ্ছে না। এর কারণটা বলতে পারবে? আরিফ যেন ভূত দেখছে, চোখ বড় বড় করে বলে স্যার ডাক্তার তো আপনি, আমি না, তাহলে আমি কিভাবে জানবো? নিভ্র বিরক্ত মুখে আরিফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শুটিং বন্ধ করতে বলে। ভালো লাগছে না তার এখন। সাফা আইসক্রিম হাতে হেঁটে হেঁটে আসে। আইসক্রিম খাওয়ায় তার 100% মনোযোগ। গেটের বাইরে এসে একটা রিক্সা খুঁজে, কিন্তু পাচ্ছে না, তাই আবার আইসক্রিম খাওয়ায় মনোযোগ দেয়। খেতে খেতেই সামনে এগিয়ে যায়। রাস্তা ক্রস করতে চায় সে, কিন্তু তার আগেই একটা গাড়ি সামনে থেকে এগিয়ে আসে। গাড়ির হর্ন বাজতেই সাফা সামনে তাকায়। ভয়ে চোখ বুঝে নেয়। হঠাৎ কেউ ঠাস করে হাতে টান দেয়। টান খেয়ে সাফা শক্ত কিছুতে পড়ে। সাফা চোখ খুলে দেখে নিভ্রের বুকে সে লেপ্টে আছে। নিভ্র রেখে সাফাকে ঝাঁকিয়ে বলে চোখকে আকাশে রেখে হাঁটো নাকি? হ্যাঁ, আমি ঠিক সময় না আসলে কি হতো জানো? সাফা হা করে নিভ্রের রাগী মুখ দেখছে। ভালো লাগছে তার এটা। রাগলেও কিউট লাগে লোকটাকে। নাকটা কেমন লাল হয়ে যায়, একদম ওগির নাকের মতো। এখন সাফার নিভ্রের লাল নাকটা টেনে দিতে ইচ্ছে করছে। সাফা নিভ্রের নাকের দিকে তাকিয়ে হেসে দেয়। নিজের এমন আজেবাজে চিন্তায় তার নিজেরই হাসি পাচ্ছে। সাফার হাসি দেখে নিভ্র আরও রেগে যায়। রেগে কঠোর গলায় বলে পাগল হয়ে গেলে নাকি? আমি তোমাকে সিরিয়াস কথা বলছি সাফা। কাকে কি বলছি? একটা ডাফার মেয়ে। নিভ্র রেগে সাফার হাত ছেড়ে দেয়। সাফা বিরক্ত হয়, সাথে রাগও লাগে। কি সুন্দর রেগেও আলতো হাতে ধরে রেখেছিল তাকে। সে তো জানে নায়করা রেগে গেলে ভয়ঙ্কর প্রাণীর মতো বিহেভ করে, কিন্তু নিভ্র কত সুন্দর করে নিজের কোমল হাতে ধরেছে তাকে। ইস, এত নরম হাত হয় নাকি কারো? সাফার মুখের উপর নিভ্র তুড়ি বাজালো। সাফার হুঁশ ফিরে দাঁত কেলিয়ে সাফা বলে আইসক্রিম খাবেন? সাফার আকস্মিক এমন প্রশ্নে নিভ্র হতবাক। একবার আইসক্রিমের দিকে, একবার সাফার দিকে তাকায় সে। সাফা ইশারা করে আইসক্রিম দেখায়। নিভ্র এক চোখ ছোট করে, তারপর নিজেকে সামলে বলে তোমার মুখের আইসক্রিম আমি খাবো? আর ইউ ম্যাট? সাফা কপাল কুঁচকালো, নাক ফুলিয়ে বলল আমি কি আমারটা খেতে বলেছি নাকি? আপনাকে কিনে খেতে বলেছি। এমনিও আমি আইসক্রিমের সাথে কখনো কম্প্রোমাইজ করি না। আপনাকে দেওয়া তো দূরের কথা, বুঝলেন? নিভ্র সাফার কথা শুনে রাগ ওঠে। মেয়েটা তাকে এভাবে বলতে পারলো। নিভ্র সাফাকে বলল এই আইসক্রিমের জন্যই তুমি আজকে গাড়ি নিচে পড়তে। ইডিয়েট একটা। পারলে পারতাম, তবু আইসক্রিম শহীদ বলা হতো, বুঝলেন? নিভ্র অবাক হয়ে ভাবে এই মেয়ে কি কি বলে আল্লাহ মালুম। তবু আইসক্রিমটা দেখে নিভ্রর রাগ ওঠে, তাই সাফার হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়। সাফা মাত্র আইসক্রিমটা আবার মুখে দিতে নিয়েছে। মুখে যাওয়ার আগেই এই অবস্থা। সাফার তো কান্না কান্না ভাব। আইসক্রিমটা কিভাবে শহীদ হয়ে পিস ঢালার রাস্তায় শুয়ে আছে। সাফার রেগে নিভ্রর দিকে তাকায়, চেঁচিয়ে বলে আপনি এতটা নিষ্ঠুর কি করে হতে পারেন? কি করে? দেখে নিয়েন আপনার প্রিয় জিনিসও এভাবে শহীদ হয়ে শুয়ে থাকবে কোনো একদিন। তখন বুঝবেন শয়তান লোক একটা। নিভ্রর মাথায় হাত। তাকে শয়তান বলেও কেউ আখ্যা দিতে পারে, এটা সে স্বপ্নেও ভাবেনি। জীবনটাই তার কাছে এখন তেজপাতা মনে হচ্ছে, যে তেজপাতা সাফা ছিঁড়ে ছিঁড়ে নিজের রান্নায় ব্যবহার করছে। হুট করে মনে পড়ে তার মুখে মাস্ক নেই। নিভ্র দ্রুত চারদিকে তাকায়, এখনো কেউ দেখছে না তাদের।
তবে সাফা আইসক্রিম শহীদ জননীর দুঃখে যে কোনো সময় দেখার সম্ভাবনা আছে। নিভ্র একটু গাড়ির দিকে ঝুঁকে দাঁড়ায়। আরিফ আহামকের মতো সব দেখছে আর ভূত দেখার মতো চমকাচ্ছে, সাথে ড্যাব ড্যাব করে সাফাকে দেখছে। মেয়েটার দুঃখে তারও দুঃখ লাগছে। আহারে বেচারির আইসক্রিম। সাফা মুখ ফুলিয়ে অন্যদিকে তাকায়। রাগে দুঃখে তার কান্না আসে। আইসক্রিমের শোকে তার চোখ দিয়ে যে কোনো সময় কান্নারা হানা দিয়ে আসতে পারে। আইসক্রিম শহীদ হয়েছে তাই বুঝি একটুও কাঁদবে না? অবশ্যই কান্না করার প্রয়োজন আছে। শহীদ তো শহীদই, তাই সাফারও উচিত হাউমাউ করে কেটে কেটে রাস্তার আমজনতাকে একসাথে করে নিভ্রের মাথা ইট দিয়ে ফাটিয়ে দেয়া। সাফা দুঃখী দুঃখী ভঙ্গিতে আরিফের দিকে তাকায়। বেচারারও দুঃখ লাগছে। সে আইসক্রিমের দিকে তাকিয়ে আছে, মাঝে মাঝে নিভ্রর দিকে তাকাচ্ছে। সাফা হতাশ কণ্ঠে বলে, আরে ক্যাবলাকান্ত, আপনি এখানে কেন? আরিফ রেগে তাকায় সাফার দিকে। এত হ্যান্ডসাম একটা ছেলেকে এই মেয়ে ক্যাপলাকান্ত কিভাবে বলতে পারে? হাউ? আরিফ রেগে কিছু বলতে যাবে তার আগেই নিভ্র এগিয়ে এসে বলে, সাফা, গাড়িতে উঠে বসো। না, বসবো না। আপনার মতো লোকের সাথে আমি যাব না। আমার আইসক্রিম কেন ফেলেছেন? আচ্ছা, আবার কিনে দেবো, চলো তো এবার। সাফা খুশিতে গদগদ হয়। নিভ্রর দিকে মুখ ঘুরিয়ে দাঁড়ায় সে, চিৎকার করে বলে ওঠে, সত্যি? আর আরিফ, গার্ডস নিয়ে এখান থেকে যাও, আমি বাসে যাব। সাফা নিভ্রর গাড়িতে উঠে বসে। নিভ্র ভাবতে পারছে না একটা মেয়ে আইসক্রিমের জন্য এত পাগল হতে পারে। অবাক লাগছে তার কাছে ব্যাপারটা। আরিফ হাঁ করে তাকিয়ে আছে। তার মাথায় ঢুকছে না নিভ্রনীল এই মেয়ের জন্য এতটা চিন্তিত কিভাবে। আরিফের মনে হচ্ছে তার নিভ্রকে নিভাতে কেউই সত্যি চলে এসেছে। আরিফ হাসে, গার্ডসদের গাড়িতে উঠে বসে। জানালা দিয়ে একবার নিভ্রকে দেখে। সাফাকে সামলাতে বেচারার অবস্থা খারাপ। নিভ্র ড্রাইভিং সিটে বসে পড়ে। পেছন থেকে একটা ব্যাগ নিয়ে সাফার হাতে দেয়। সাফা ব্যাগটা দেখেই চিনতে পারে এটা তার নিজের ব্যাগ। কিন্তু জোনাকির বক্সটা কই? সাফা চারিদিকে একবার খোঁজে, না পেয়ে নিভ্রর দিকে তাকায়, প্রশ্ন করে, আমার জোনাকি? এখন আমার হয়ে গেছে। নিভ্র মুচকি হাসল। সাফা থ মেরে ভাবতে থাকে কি বোঝাতে চেয়েছে নিভ্র, আর তার জোনাকি নিয়ে নিভ্র কি করবে এটা ভেবেই পাচ্ছে না সে। সাফা নিভ্রর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আজ নিভ্র কালো শার্ট পরেছে, তার উপর নীল ব্লেজার। সাফা নিজের জামা একবার দেখে তো নিভ্রর জামা একবার দেখে। মিলটা দেখে নিজেই হাসে। নিভ্র চুলগুলো চোখের উপর থেকে সরিয়ে দিয়ে একবার আর চোখে সাফাকে দেখে। মেয়েটা পাগলের মতো নিজে নিজেও হাসে। অদ্ভুত, নিভ্রর গালের দুপাশ মেয়েদের মতো লাল। খোঁজা দাড়িগুলোর একটু উপরে লাল আভা দেখেও সাফা হাসে। হুট করে সাফা নিভ্রর দিকে ঝুঁকিয়ে তার গাল টেড়ে দেয়। আকস্মিক এমন কাণ্ডে নিভ্র বিষম খায়। সে বড় বড় চোখ করে সাফাকে দেখছে। সাফা খিলখিল করে হেসে দিয়ে সামনে তাকিয়ে চিৎকার করে, ডাক্তার সাহেব, সামনে তাকান। নিভ্র সামনে তাকিয়ে গাড়ি কন্ট্রোলে নিয়ে দীর্ঘশ্বাস নেয়। সাফা ভয়ে একটু চুপসে যায়, তাই বাইকের দিকে মুখ করে তাকিয়ে থাকে। কিছুক্ষণ নীরবতা থাকে। হঠাৎ সাফা চেঁচিয়ে ওঠে, গাড়ি থামান, গাড়ি থামান। নিভ্র দ্রুত ব্রেক করে। সাফা গাড়ি খুলতে চায়। নিভ্র তার হাত ধরে বলে, কি হয়েছে আগে বলো। মিষ্টি মিষ্টি কিউট মেঘ খাবো। নিভ্রর এবার পাগল হওয়ার উপক্রম। এই মেয়ের জন্য এখন কি তাকে আকাশ থেকে মেঘ নিয়ে আসতে হবে নাকি? কিন্তু আকাশ ছুঁয়ে দেখবে কিভাবে? নিভ্রর যেন হিতাহিত চিন্তা চেতনা কাজ করা বন্ধ করে দিয়েছে। তার নিজেকে সত্যি অসহায় লাগছে। একটু ক্লান্ত চোখে সাফার দিকে তাকায়। সাফার ঠোরজোড়া একসাথে করে হেসে বলে, চলেন না। আচ্ছা, আপনাকে যেতে হবে না, আমি যাব। দাঁড়াও, তুমি কি পাগল সাফা? কেন? ভ্রুকুচকে গম্ভীর ভাব নিয়ে বলে সাফা। নিভ্র মনে মনে বলে, ভাবখানা এমন যেন আমি পাগল। তারপর ডান হাতে চুল ঠিক করে চোখের সানগ্লাস নামিয়ে বলে, মেঘ কি গাছে ধরে নাকি বাজারে পাওয়া যায়? এমন আজব জিনিস তোমার মাথাতে আসা সম্ভব? এসব পাগলামি ছাড়া ওকে। আর বসে পড়ো, আমি আইসক্রিম পার্লারে নিয়ে যাব, তখন মন ভরে আইসক্রিম খেও, ওকে? আরে আপনি বুঝতে পারছেন না, আমি ওই মিষ্টি মিষ্টি মেঘের কথা বলছি। সাফা হাত দিয়ে রাস্তার পাশে ইশারা করে। নিভ্র সামনে তাকিয়ে থ মেরে যায়। একবার সাফার দিকে তাকিয়ে দু হাতে নিজের চুল টানে। তারপর একটা বোকার মতো হাসি দেয়। নিজেকে তার নিজেরই পাগল মনে হচ্ছে। নিভ্র হেসে হেসে সাফাকে বলে, ওটার নাম তুমি জানো না? ওটা মিষ্টি মেঘ না, ওটা হাওয়াই মিঠাই। এতটা বোকা তুমি?
বলেই নিভ্র হাসে। সাফা গাল ফুলিয়ে নিচের দিকে তাকায়। তার চোখ থেকে কয়েক ফোঁটা পানি অনায়াসে গড়িয়ে পড়ে। নিভ্র অবাক হয়। সে নিজের মনে আমরায় সে কি এমন বলেছে? তার কথা কি সাফা রাগ করেছে? তার এভাবে সাফাকে নিয়ে হাসা ঠিক হয়নি। নিভ্র অনুশোচনার ভঙ্গিতে বলল, সরি, আমি জাস্ট মজা করেছি। আই এম সরি। সাফা নিভ্রর দিকে তাকায়, নিজের চোখের পানি মুছে বলে, আম্মু আমাকে এগুলো কিনে দেওয়ার সময় নাম জিজ্ঞেস করতাম। উনি হাওয়াই মিঠাই বলতো। তখন খুব ছোট ছিলাম, তাই উচ্চারণ করতে পারতাম না। তাই আম্মু এটার নাম পরিবর্তন করে এই মিষ্টি মিষ্টি কিউট মেঘ নাম দিয়েছে। যদিও আমি তখন মিটি মেল বলতাম। সাফা কথাটা বলেই হেসে দেয়। নিভ্র এক দৃষ্টিতে সে হাসি দেখে। সাফা আবার বলে, কিছু মানুষ আমাদের কাছে থাকলে আমরা তার গুরুত্ব বুঝি না, দূরে গেলে আসল গুরুত্ব অনুভব হয়। মা বাবাও তেমনই, কাছে থাকলে যতটা না ভালোবাসা মনে জাগে, দূরে গেলে তার চেয়ে 1000 গুণ বেড়ে যায়। নিভ্র মুগ্ধ হয়ে সাফার কথা শুনে। মেয়েটা মাঝে মাঝে কেমন বড়দের মতো কথা বলে, আবার মাঝে মাঝে বাচ্চাদের মতো কথা বলে। নিভ্রর বুকে ব্যথা হয়, মনে হারানোর ভয় জাগে। তার নিজের মায়ের কথা খুব করে মনে পড়ছে। কতদিন বললে ভুল হবে, কত বছর কথা বলে না, জড়িয়ে ধরে না। নিভ্রর হঠাৎই কেমন যেন লাগছে। মাকে হারিয়ে যদি সে তার মর্ম বোঝে, তবে কি আদৌ লাভ হবে? নিভ্রর মাথায় ঘাম জমে। সাফা নিভ্রর হাত ঝাঁকিয়ে বলে, চলেন না, আমি অনেক দিন খাই না। নিভ্র গাড়ির দরজা খুলে দিল। সাফা লাফিয়ে বেরিয়ে পড়ে। নিভ্র মুচকি হাসলো, নিচের ব্লেজার খুলে পেছনে রেখে দেয়। হাতা ভাঁজ করে নেয় কোনোই পর্যন্ত। মাথার চুলগুলো পেছনে সেট করে গোল ক্যাপ পরে নেয়। মুখে মাস্ক লাগিয়ে নেয়। নিজের পাশের দরজাটা খুলে সাফার পেছন পেছন যায়। সাফা সাদা হাওয়াই মিঠাই 2 হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাগ থেকে টাকা বের করতে যাবে, তার আগে নিভ্র দিয়ে দেয়। সাফা অবাক হয়, তবে কিছু বলে না। নিভ্র এখন পকেট ব্যাগে টাকা রাখে। কেন যেন সেদিনের পর থেকে তার মনে হয়েছে রাখা প্রয়োজন। সাফা একটা প্যাকেট এগিয়ে বলে, টাকা দিলেন, ভাগ নেবেন না? না, আমার ভাগে সব তোমাকে দিলাম। কথাটা সাফার কলিজায় বাড়ি খায়। সাফা নীলাভ চোখ উপরে তুলে নিভ্রকে দেখে। নিভ্রর চোখে কেমন যেন এক প্রশান্তি কাজ করছে। কথাটা বলতে পেরে সে সত্যিই নিজেকে হালকা ফিল করছে। সাফার কানে সেই কথাটাই বাজে। হৃদয়ে দোল খায়, শরীরে এক অদ্ভুত ভালো লাগার শিহরণ বয়ে যায়। চোখে মুখে স্নিগ্ধতা ছেয়ে যায়। সাফা চোখ নামিয়ে নেয়, নিচের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নিভ্র প্রশ্ন ছুড়ে দেয়, কি ভাবছো? হৃদয়ের এক পাশের কথা। নিভ্র অবাক হয়। এতটা আবেগ নিয়ে কথা বলতে সে আগে কখনো সাফাকে দেখেনি। তবে কি সাফার মনে কেউ আছে? নিভ্র চকিতেই নিজের চোখ নামায়। কেমন যেন আজেবাজে ভাবনারা তাকে ঘিরে ধরছে। সাফা নিভ্রর দিকে তাকায়, সামনে তাকিয়ে ইশারা করে বলে, চলেন ওই দিকে যাই। বেলা 5টা ছুঁই ছুঁই। গধূলি বেলা। সূর্য নিজের গতিপথ পরিবর্তন করেছে। পিচঢালা রাস্তাটা থেকে গরম উত্তাপ বের হচ্ছে। ভ্যাপসা গরম পড়ছে। সূর্য নিজের কড়া রোদ সরিয়ে নিতেই এই ভ্যাপসা গরমের আগমন। রাস্তার দুপাশে বড় বড় গাছ, কিছু গাছের আড়ালে সূর্যকে লুকোতে দেখা যাচ্ছে। নিভ্র হাঁটছে আর পাশেই সাফা। নিভ্রর রাস্তায় হাঁটার তেমন অভিজ্ঞতা নেই বললেই চলে, তবে সাফার তো দারুণ লাগে। সাফা মনের খুশিতে নিভ্রর এক হাত চেপে আরেক হাতে স্টিক সহ তার কিউট মেঘ খেতে ব্যস্ত। নিভ্রর এক হাত সাফার কাছে আর এক হাত সাফার আরও 2টি মেঘ নিয়ে ধরে রেখেছে, সাথে সাফার ব্যাগ। নিভ্র মনে মনে বলে, যার জন্য সব জায়গায় মানুষ রাখা হয়, তার জিনিস ধরে রাখার জন্য সে কিনা আজ রাস্তার পাশে এই সব জিনিস ধরে রেখেছে আর হাঁটছে। সবই কপাল। কথাটা ভেবেই মুস্কি হাসল নিভ্র। পৃথিবীর সবচেয়ে স্পেশাল মানুষ, সেলিব্রিটি, বড় মাপের মানুষ, সে যেই হোক না, সবাই তাকে মাথায় করে রাখলেও বা তার সবকিছু স্পেশাল হলেও তার সমাপ্তি থাকে নিজের প্রিয়জনের কাছেই। সেদিকে মেয়েরা লাগে। বাবা প্রেসিডেন্ট হলেও মেয়ের কাছে বাবা। হাজব্যান্ড সুপার হিরো হলেও তার 10টা বডিগার্ড থাকলেও সে নিজেই বডিগার্ড তার ওয়াইফের। তার ব্যাগ বহন করার 10 জন কাজের লোক থাকলেও ওয়াইফেরটা সে খুশি মনেই বহন করতে পারে। এতটাই মেয়েদের পাওয়ার, যা আল্লাহ স্পেশালভাবে মেয়েদেরকে দিয়েছে। নিভ্র হেঁটে চলেছে, সাথে বহন করছে সাফাকে এবং তার মালপত্রকে। নিভ্র বুঝতে পারছে না সাফা কোথায় যেতে চাচ্ছে।
তবে সে বিরক্ত হচ্ছে না। নিভ্র অবাক তার এই ব্যাপারটা দেখে। সে ভাবতেও পারছে না যে নিভ্রর নারীর সঙ্গ ভালো লাগতো না, পছন্দ ছিল না। গাড়িতে কিছুক্ষণ বসে থাকাও যার ভালো লাগতো না, সে কিনা একটা মেয়ের সাথে হেঁটে হেঁটে রাস্তা পার করছে। সাফা নিভ্রর দিকে একবার তাকিয়ে হাতের আঙুলে ছিঁড়ে নেওয়া হাওয়াই মিঠাই দেখিয়ে ইশারা করে খাবে কিনা। নিভ্র মাথা নাড়ায়, খাবে না। সাফা সামনে তাকায়, সামনে বিরাট মেলা বসেছে। সাফা যেন চাঁদ হাতে পেয়েছে। নিভ্রর হাত ঝাঁকিয়ে বলে, মেলা, চলেন মেলায় যাই। হোয়াট? সাফা রাগি চোখে তাকিয়ে বলে, মেলা, চলেন মেলায় যাই। এমনভাবে কেন বলছেন, মনে হয় আমি আপনার বউ নিয়ে পালাবো বলেছি? এমন করেন কেন? চলেন না। সাফার এমন কাঁদো কাঁদো মুখ দেখে নিষেধ করার ক্ষমতা নিভ্রর সেই নীল শাড়ি পরা গালের টোল নিয়ে জবা ফুল মাথায় থাকা অবস্থায় হারিয়েছে। নিভ্র চোখ ছোট করে বলে, গাড়ি নিয়ে আসি? না কেন, একটুই তো পথ, হেঁটেই চলেন। আচ্ছা। সাফা খুশিতে নিভ্রর হাত খামছে ধরে। নিভ্রের তেমন কিছু হয় না, সে হাঁটা দেয়। তার আজ নিজেকে সবচাইতে বাধ্য ছেলে মনে হচ্ছে। সাফার তো মন খুশিতে নেচে নেচে ওঠে। গেটের কাছে এসে নিভ্র থমকায়। এত মানুষের গিজগিজ অবস্থা দেখে নিভ্রর ভেতরে যেতে মোটেও ইচ্ছে করছে না। সাফা নিভ্রকে টানে। নিভ্রর চেহারায় এক করুণ ভাব ফুটে ওঠে। এই ভিড়ে ঢুকলে ধাক্কাধাক্কি খেয়ে এমনিতেই শহীদ হয়ে যাবে। তাই নিভ্র সাফার দিকে করুণ চোখে তাকায়, কণ্ঠ নরম করে বলে, সাফা দেখো, অনেক ভিড় করেছে। মেলায় গিয়ে তুমি কি করবে? অনেক কিছু করব, অনেক জিনিস কিনবো। আপনি জানেন কত কিছু পাওয়া যায় মেলায়? তার উপর ফুচকা, ঝালমুড়ি। ইস না, আমি যাব। ভিড় হয়েছে তো কি হয়েছে, মেলায় এমন ভিড় হয়। চলেন। আচ্ছা, আমরা না হয় শপিং মলে যাই, ওখানে সব পাওয়া যায়, এমনকি বেটার পাওয়া যায় ওখানে। সবচাইতে ভালো মলে যাব। ওকে? না, আমি মেলায় যাব। প্লিজ 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 ডাক্তার সাহেব। নিভ্র হাসল। মেয়েটা এমন কেন, যা করতে ইচ্ছে হয় তাই করবে। নিভ্র নিজের হাতা আরও উঠিয়ে নেয়। সাফার ব্যাগ কলেজ ব্যাগ, তাই নিভ্র ব্যাগটা পিঠে নিয়ে ঝুলিয়ে দেয়। সাফার দিকে তাকিয়ে বলে, তুমি মেলায় যেতে চাও, ঠিক আছে, কিন্তু আমি যা যা করবো চেঁচাতে পারবে না। রাজি থাকলে বলো। হারিয়াফ। সাফা কিছুক্ষণ ভাবে, তারপর বলে, ঠিক আছে। নিভ্র এবার সাফার হাত ধরে। সাফা অবাক হয়। নিভ্র সাফাকে টেনে ভেতরে নিয়ে আসে। এত এত লোক, গায়ের সাথে লেগে আছে সব। নিভ্রর সারা জীবন আরাম আয়েসে থাকা শরীর এসব নিতে পারছে না, তবুও সে রিস্ক নিচ্ছে। দম আটকে আসছে ঘামের গন্ধে। সাফাকে টেনে নিজের বুকের দিকে ফেলে সে, তারপর হাত দিয়ে ঘুরিয়ে সাফার দুপাশে দুহাত প্রসারিত করে দেয়। সাফা যেন অবাকের উপরে অবাক। সে বাকরুদ্ধ। নিভ্রর হাতের সাথে সবাই বাড়ি খাচ্ছে, কিন্তু সাফার গায়ে তো দূর, কাছেও কেউ নেই। সাফা নিভ্রর দিকে ঘুরে তাকিয়ে আছে অপলক। এমন একটা মানুষই তো চাইতো জীবনে। তার বাবাও তার মাকে বা তাকে ভিড়ের ধাক্কা থেকে বাঁচাতে এভাবেই রাখত। পৃথিবীর সব মেয়ে জীবনসঙ্গী হিসেবে বাবার মতো কেয়ারিং টাইপের কাউকে চায়। সাফার মনে হচ্ছে তার জীবনের এই লোকটাই সে। নিভ্র বিরক্তি নিয়ে সাফার দিকে তাকিয়ে ইশারা করে, কিন্তু সাফা এখনও তাকিয়ে আছে নিভ্রর দিকে। নিভ্র একটু ঝুঁকে বলে, সামনে হাঁটো সাফা। সাফার হুঁশ ফিরে। সে সামনে তাকায়। সন্ধ্যা নেমে এসেছে প্রায়। তার লাইট জ্বলছে চারপাশে। চারপাশে দোকান আর দোকান। সাফা হাঁটছে, নিভ্র দুহাত দিয়ে তাকে প্রোটেক্ট করছে। সাফার নিজেকে কেমন সেফ সেফ লাগছে। এত লোক ধাক্কাধাক্কি করছে, কিন্তু কেউ তার গায়ে লাগছে না। নিভ্রর অবস্থা করুন। এদিকে দিয়ে ধাক্কা দিচ্ছে আর ও ওদিক দিয়ে দিচ্ছে। নিভ্র নীল সাক্ষাৎ চৌধুরীর এমন অবস্থাও হতে পারে, এটা জীবনে সে নিজেই কল্পনা করেনি। ঘামে তার শার্ট ভিজে গেছে, কপাল থেকে টপ টপ করে ঘাম পড়ছে। সাফা একটা দোকানের সামনে দাঁড়ায়। এখানে একজন মহিলা কানের গলার বিভিন্ন গহনা বিক্রি করে। সাফা একটা কানের দুল তুলে নিভ্রর দিকে ঘুরে দাঁড়ায়। নিভ্র ভ্রুকুচকে তাকায়। সাফা কানের দুল কানে ধরে নিভ্রকে জিজ্ঞেস করে, কেমন লাগছে? নিভ্র মাথা নাড়ায়, যার অর্থ পছন্দ হয়নি। সাফা আবার কানের দুল কানে ধরে। এভাবে একটা একটা করে দেখায়, কিন্তু নিভ্রর পছন্দ হলো না। সাফারও নিতে ইচ্ছে করছে না। নিভ্র বলল, তোমার পছন্দ হলে নাও, আমাকে দেখি কি লাভ? আমি কি মেয়েদের জিনিস তেমন চিনি? আমিও পছন্দ করতে পারি না, আব্বু আর আম্মুই পছন্দ করে দেয় সব।
এই যে জামাটা, এটাও আব্বুর পছন্দের। তীব্র অবাক হয়। এখনকার মেয়ে হয়েও এই মেয়ে কিভাবে তার বাবা মায়ের পছন্দের জামা কাপড় পরে, ব্যাপারটা তার কাছে ভারী অদ্ভুত মনে হয়। নিভ্র চোখ বোলায় দোকানের সবগুলো জিনিসে, তারপর কর্নার থেকে একটা দুল বের করে সাফার কানে ধরে। ঝুমকার নিচে রং বেরঙের পাথর ঝুলছে। দোকানি হেসে বলে, আপনার বউকে খুব সুন্দর মানিয়েছে, আপনার পছন্দ ভালো, আর আপনার বউও খুব সুন্দর, মাশাল্লাহ। সাফা চোখেতেই তাকায়, চোখ বড় বড় করে দোকানের দিকে তাকায়। বউ কথাটা সাফার মনে এক শীতল বাতাস বহমান করেছে, সাথে তাকে লজ্জায় ফেলে দিয়েছে। লজ্জা নিয়ে সাফা নিচের দিকে তাকায়। নিভ্র সে মুখ দেখে, তার মনে হয় যেন প্রথমবার নিজেকে কারো লজ্জায় ডুবিয়েছে। নিভ্র কিছুক্ষণ তাকিয়ে আনমনে বিড়বিড় করে বলে, সত্যি। কিছু বললেন আপনি? না, এটা প্যাকেট করেন, সাথে এগুলো। বলেই নিভ্র একটা একটা করে কানের দুল, গলার মালা পছন্দ করতে শুরু করে। সাফা হা করে সব দেখে। একটা ছেলের পছন্দ এত সুন্দর হয় কি করে? নিভ্র একটা একটা করে পছন্দ করছে। আশেপাশে সবাই অবাক হয়ে দেখছে, সবাই অবাক তার পছন্দ দেখে। সাফা মাঝখানে বলে ওঠে, সবগুলো 6টা 6টা করে দেবেন, রং ভিন্ন হলেও সমস্যা নেই। নিভ্রভাবে এতগুলো নিয়ে কি করবে, তবে প্রশ্নটা করে না। এই দোকান থেকে সরে আরেকটা দোকানে যায়, একটা চুড়ির দোকান। সাফা তো খুশিতে পাগল হয়ে যাবে মনে হয়। এত সুন্দর চুড়ি দেখে তার সব নিতে ইচ্ছে করছে। ঝুড়ি ভর্তি চুড়ি। নিভ্র সাফার খুশি দেখে বুঝতে পারে চুড়ি সাফার খুব প্রিয়। হঠাৎ করেই তার স্বপ্নের কথা মনে পড়ে, সবুজ চুড়ির কথা। নিভ্র চুড়িওয়ালা ছেলেটাকে বলে, সম্পূর্ণ ঝুড়ি দিয়ে দাও, আর তোমাকে আমাদের সঙ্গে থাকতে হবে। মানে এই জিনিসগুলো তোমাকে বহন করতে হবে। যদি পারো তাহলে হালাতে টাকা দেওয়া হবে। ঠিক আছে স্যার। সাফা অবাক হয়ে বলে, সবগুলো চুড়ি কেন? নিভ্র কথা ঘোরায় বলে, আরে চুড়ি পছন্দ করা এখন ঝামেলার হবে, সবই নিয়ে নিলাম। সাফা তো খুশিতে বাকবাকুম হয়ে চুড়িগুলো একবার ছুঁয়ে দেখে। নিভ্রর অবস্থা এবার খারাপ, সে আর পারছে না, তবুও হাত সরাচ্ছে না। হঠাৎ সাফা একটু ছুটে একটা দোকানের সামনে দাঁড়ায়। এখানে নাকফুল আর পায়েল নূপুর বিক্রি করে। নিভ্র সবাইকে ঠেলে সাফার পেছনে দাঁড়ায়। সাফা একটা নাকফুল নিয়ে নিজের নাকে ধরে, কিন্তু দুঃখের ব্যাপার, তার নাক ফোরানো হয়নি, তাই সে পড়তে পারবে না, তবে কিনবে। সাফা আয়না চায় দোকানের কাছে। এক হাতে আয়না ধরে নিজের নাকে নাকফুল রাখে। আয়নায় তাকাতেই নিভ্রর ঘামে ভরা কপাল আর সবুজ চোখ দেখতে পায়। মুখে মাস্ক, তাও ভিজে গেছে। নিভ্র আয়নার দিকে তাকায়, সে থমকায়। সাফার লাল আভার মুখে সাদা পাথরের নাকফুল চিকচিক করছে। নিভ্রর পৃথিবী যেন আটকা পড়ে সেই নাকফুলে। হৃদয় যেন হরণ হয়েছে তার। পাঁজরে পাঁজরে অদ্ভুত এক ব্যথা হয়, কেমন যেন এক শিহরিত অনুভূতিতে সে সিক্ত হয়। সাফা নিভ্রর দু হাতের মাঝে দাঁড়িয়ে আছে, তার নিজেকে নিরাপদ নিরাপদ লাগছে এই বাহুতে। মনের মাঝে অনুভূতিরা কড়া নাড়ছে, রক্তে রক্তে শিহরণ হচ্ছে। লাইটিংয়ের আলোতে নিভ্রর চোখ জ্বলজ্বল করছে। মানুষ নিভ্রকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা খেয়ে সে নড়ে চড়ে উঠছে, কিন্তু চোখ আগের জায়গায়, সেদিকে তার পরোয়া নেই। তার সব জুড়ে আটকে আছে একটা নাকফুলে মণ্ডিত স্নিগ্ধ চেহারা। নাকফুলটা সাফার রেখে দেয়, চোখে মুখে লজ্জার আভা স্পষ্ট। সামনে তাকিয়ে খুঁজে খুঁজে সে 5টি নাকফুল নেয়। নিভ্রর খুব ইচ্ছে হচ্ছে ওই পাশের একটা নাকফুল কিনতে, কিন্তু সে সাফার সামনে তা নিতে পারছে না। সাফা খুঁটিয়ে খুঁটিয়ে পায়েল দেখছে। একটা পায়েল পছন্দ হয়, কালো পাথরের। সেটা পায়ে পড়ার চেষ্টা করছে, কিন্তু নিচে বসতে পারছে না। নিভ্র খেয়াল করে, তাই নিজেই বসে পড়ে সামনে। নিভ্রকে হাঁটু গেড়ে বসতে দেখে সবাই অবাক, সাথে সাফাও। নিভ্রকে কেউ চিনতে পারছে না, তবুও ব্যাপারটা সবার কাছে আলাদা লাগছে। সবাই সরে দাঁড়ায়। বিস্তর জায়গা জুড়ে কিছুক্ষণ আগেও মানুষ গিজগিজ করছিল, কিন্তু এখন সবাই তাদের ঘিরে দাঁড়ায়। সবার মাঝে তাদের আলাদা লাগছে, সাথে আবার দারুণ লাগছে। নিভ্র নিজের এক হাঁটু অর্ধেক ভাঁজ করে আর এক হাঁটু সম্পূর্ণ ভাঁজ করে বসে। সাফা চোখ বড় করে হাত কসলায়, চারদিকে চোখ বোলায়। এবার নিভ্রর দিকে তাকায়। নিভ্র হাত পাতে, 5 আঙ্গুল মেলে হাতটা সাফার সামনে ধরে। সাফা কাপা হাতে পায়েলটা দেয়। নিভ্র সাফার পায়ে হাত দেয়। সাফা লাফিয়ে উঠে দুপা পিছিয়ে যায়। নিভ্র তাকায়, তারপর বলল, কি হলো, পা দাও। আশেপাশের মানুষ যেন ফ্রিতে সিনেমা দেখার সুযোগ পেয়েছে। তাদের মনে অদ্ভুত উত্তেজনা কাজ করছে। সাফা সবার দিকে তাকিয়ে ঢোক গিলে। সে ভাবতে পারছে না নিভ্র তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। সাফা খামছে। অনাকাঙ্ক্ষিত কিছু মানুষের জীবনে ঘটলে মানুষ বিচলিত হয়ে পড়ে। সাফার বেলায়ও তাই হচ্ছে। নিভ্র আবার বলল, হলোটা কি, পা দিচ্ছ না কেন?
আমজনতা এবার সাহস পেলেও মনে হয় উৎসাহিত হয়ে তারা চেঁচামেচি করা শুরু করে। সবাই চেঁচিয়ে বলে, আরে এই মেয়ে পা দিচ্ছে না কেন? সাফার পাশে এসে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে তার পাশের মেয়েকে বলল, অনেকটা, কিন্তু নির্বনীল জীবনেও মেলায় আসবে না। আর উনি অনেক বড় মাপের মানুষ, এত ভিড়ে মরতে আসবে বলে তোর মনে হয়? হঠাৎ করে সাফার মনের ভালো লাগা কাজ করছে। মনে মনে সে বুক ফুলায়। সব মেয়েরা যেখানে নিভ্রনীলের জন্য পাগল, সেখানে নিভ্রনীল তার বডিগার্ড হয়ে তার সাথেই ঘুরছে। আগে নিজেকে মেয়ে ভেবে সে ভাবত আল্লাহ মেয়েদেরকে দুর্বল কেন বানিয়েছে, কেন ছেলেদের মতো বানায়নি। কিন্তু সে আসল ব্যাপারটা আজ বুঝতে পেরেছে। ছেলেদেরকে মেয়েদের বডিগার্ড বানাবে, তাই মনে হয় এমন করেছে তিনি। ব্যাপারটা ভেবে সাফার বেশ মজা লাগছে। এগিয়ে এসে নিভ্রর সামনে দাঁড়ায়। নিভ্র সাফার পায়ে হাত দেয়। সাফা শিউরিয়ে উঠে জামা খামছে দাঁড়িয়ে থাকে, চোখ তার নিভ্রতে আটকা। নিভ্র সাফার পা স্লিপার থেকে খুলে নিজের হাঁটু ভাঁজে রাখে। সালোয়ারটা একটু উপরে তোলে। সাফার ধপধপে পা দেখে নিভ্র হাসে। এটা ভেবে হাসে তার এখন মেয়েদের পাও ভালো লাগতে শুরু করেছে। নিশ্চিত কিছুদিন পরে তাকে পাবনায় ভর্তি হতে হবে। আগে থেকেই বুকিং করা বেটার হবে। উৎসুক জনতা হা করে দেখছে। কেউ কেউ এই দৃশ্য ক্যামেরা বন্ধি করছে। সাফা মনে মনে কবিতা মিলায়। তার এখন নিভ্রকে বলতে ইচ্ছে করছে মনের মাঝের কিছু লাইন। তার বলতে ইচ্ছে করছে, তুমি নীলচে তারকার ভিড়ে আমায় খুঁজে বেড়াও। শুনেছি বৃষ্টি ভেজা পিচ ঢালাই করা রাস্তায় দাঁড়িয়ে আমার পাটা তোমার হাঁটু ভাঁজে নিয়ে আলতো হাতে তোমার ভেজা পা জোড়ায় তুমি নূপুর পরাতে চাও। সত্যি কি তাই? শুনেছি তুমি এক গুচ্ছ কৃষ্ণচূড়া হাতে আমার কাছে প্রেম নিবেদন করতে চাও। তাও কি সত্য? তবে আমি অপেক্ষায় রব তোমার। কিন্তু মনের কথা তার মনেই পড়ে রইল। বলার হলো না। ঠাস ঠাস তালির শব্দ কানে বেজে উঠে সাফার নিজের তৈরি কথাগুলো ভাবতে ভাবতে নিভ্র সত্যি তার পায়ে নুপুরের বদলে পায়েল পরিয়ে দিয়েছে। সবাই যেন খুশিতে আলখাল্লা হয়ে আছে। বাঙালি এমনই, কিছু জিনিসে এত এত খুশি হয় যে তারা এটা প্রকাশ করার আর কোনো মাধ্যম খালি রাখে না। আবার দুঃখে ভাসলে সে দুঃখ সকলের মাঝে ঢেলে দিতেও ভাবে না। সাদা পায়ে কালো পাথর দারুণ মানিয়েছে। নিভ্র মন দিয়ে কিছুক্ষণ তা দেখে, আর সাফা সবাইকে দেখছে। নিভ্র একবার সাফার দিকে মুখ তুলে তাকায়, দেখে সাফার এদিকে মনোযোগ কম, তাই সে পকেট থেকে ফোন বের করে পায়ের কিছু ছবি তোলে, তারপর পা ছেড়ে দাঁড়িয়ে পড়ে। সাফা ফুচকার দোকানে বসে আছে, তার পাশে নিভ্র চোখ মুখ খিচে আছে, যা দেখে সাফার বেশ হাসি পাচ্ছে। তবে হাসছে না, মুখ টিপে সে হাসি আটকে রাখছে। ফুচকার প্লেট আসতেই সাফা খাওয়া শুরু করে। নিভ্র ভূত দেখার মতো তাকিয়ে সে খাওয়া দেখে। সাফা আর চোখে চারপাশে একবার তাকায়, তারপর নিভ্রর মাস্ক টেনে খোলে। নিভ্র আকস্মিকভাবে অবাক হয়। সাফা নিভ্রর মুখে ফুচকা ঢুকিয়ে দেয়, আবার মাস্ক টেনে লাগিয়ে দেয়। নিভ্র ফুচকা না চিবিয়ে সাফাকে দেখছে। নীলাভ চোখ লাল হয়ে আছে, সাথে সারা মুখ শ্রী। সাফা কিছুক্ষণ পরপর নাক টানছে আর লাল ঠোঁট জোড়া দিয়ে উ করে সাউন্ড করছে, যা আর খাচ্ছে। নিভ্র ফুচকা জীবনে প্রথম মুখে দিয়েছে। টেস্টটা তার তেমন ভালো লাগেনি, কিন্তু ফুচকায় তেমন ঝাল নেই। তবুও সাফা এমন লাল হয়ে যাওয়া দেখে নিভ্র বুঝতে পারে সাফা ঝাল খেতে পারে না। তবুও কেন খাচ্ছে নিভ্রর বোধগম্য হচ্ছে না। সাফা হাঁসফাঁস করছে। তার পেছনের সিটে বসা একটা ছেলে তার গায়ে হাত দিতে চাইছে। সাফা নড়ে ওঠে। নিভ্র সেদিকে তাকায়, সাথে সাথে তার চোখ লাল হয়ে ওঠে। রাগ যেন শরীর বেয়ে মাথায় জড়ো হচ্ছে। কপালের ঘাম আরও গাঢ় রং ধারণ করেছে। নিভ্র রাগে ফসফস করছে। হাত মুষ্টিবদ্ধ করে নেয় সে। ছেলেটা যেই না সাফার কোমরে হাত দেবে, তার আগেই নিভ্র চেয়ার ছেড়ে দাঁড়িয়ে হাত চেপে ধরে। ছেলেটা ব্যথায় চেঁচিয়ে ওঠে। নিভ্র জায়গা বদলায়, ছেলেটার সামনে দাঁড়ায়। দেখেই বুঝতে পারে লাফাঙ্গা টাইপের ছেলে। এদের আর কাজ নেই দুনিয়াতে। ঘুরো, ফুঙ্কু করো আর মেয়েদের গায়ে হাত দাও। নিভ্র চোখ নামিয়ে নিচে তাকায়। সাফা নিভ্রর পাশে এসে দাঁড়ায়। সে ভয় পাচ্ছে খুব। নিভ্রর শার্ট খামছে দাঁড়ায় সাফা। নিভ্র সাফার দিকে একবার তাকায়। সাফা ভয়ে দু কদম পিছিয়ে যায়। এত লাল চোখ সে আগে দেখেনি, তার উপর এত রাগ। সাফা নিভ্রর রাগের সাথে একটু পরিচিত, কিন্তু এই রাগ ওই এতটুকুর কাছেই কিছুই না। ছেলেটা চেঁচিয়ে বলে, ছেলেটা বসে আছে অনেকক্ষণ, পা দাও। এই পোলা, তোর সাহস তো কম না, শালা আমার কলার ধরস।
ব্যাস, নিব্রর আর কোনো কথা নেই, সেই লেভেলের উড়াধুরা পিটা শুরু। সাফা সমেত আমজনতা হা করে তা দেখে, কেউ এগিয়ে এলো না। সাফা ভয়ে ক্রুকড়ে যায়, তার হাত পা কাঁপছে, ছেলেটার মুখ রক্তাক্ত হয়ে গেছে। নিভ্র চেঁচিয়ে উঠে বলল, শালা বলা হচ্ছে না। আরে হারামজাদা, যে ফুলে আমি মৌমাছি বসতে দিই না, যার গায়ে কারো স্পর্শ লাগতে দিলাম না, যার গায়ে ঘামের গন্ধ যাতে না লাগে তাই নিজে আমি ঘামে ভিজে ধাক্কা খেয়ে একাকার হলাম, তাকে তুই অনায়াসে ছুড়ে দিলি। বলেই হাত মুচড়ে ধরে। ছেলেটা চেঁচিয়ে ওঠে, জনগণও রেগে গেছে। সাফা এদিক ওদিক তাকাচ্ছে, নিভ্রর কথা তার কানে যাচ্ছে না। নিভ্র আবার বলল, এই হাত দিয়ে আর মেয়েদের ছোঁয়া তো দূরের কথা, নিজের বউকেও ছুঁতে পারবি না। শালা, আমাকে বলে শালা। আরে শালা হলে তো ওই মেয়ে তোর বোন হবে, তুই ওকে ছুঁতে গেলি কেন? জনগণ প্রায় হামলে পড়ে। সাফা ভিড় ঠেলে নিভ্রর হাত চেপে ধরে। নিভ্রর রাগে কিছু বুঝতে পারছে না। সাফা টেনে নিভ্রকে বাইরে নিয়ে আসে, নিভ্রর হাত ধরেই দেয় এক দৌড়। নিভ্র দৌড়ায়, নিভ্র দৌড়াচ্ছে আর সাফাকে দেখছে। রাগের মাথায় কি কি বলেছে তার নিজেরও মনে নেই। সাফা মাঝ রাস্তায় এসে দাঁড়ায়, হাঁটুতে ভর দিয়ে সে হাঁপাতে শুরু করে। তার সাথে নিভ্র শ্বাস নেয়। সাফা রাগী গলায় বলে, কয়েকটা ধমক দিলেই হতো, এত মারামারির কি আছে বলেন? সাফা বুকে হাত দিয়ে শ্বাস নিয়ে বলে কথাটা। নিভ্র ভ্রুকুচকে তাকায়, তার এখন সাফার উপরও রাগ হচ্ছে। ইচ্ছে করছে সাফাকেও একটা দুইটা মেরে দিতে, কিন্তু এটা সে পারবে না। তাই চুপ করে কিছুক্ষণ সাফাকে দেখে, তারপর বলে, যে যেমন তার সঙ্গে তেমন করেই লাগতে হয়, তার লেভেলে নেমেই তাকে হ্যান্ডেল করতে হয়। এরা অসভ্যের জাত, এদের এভাবেই শিক্ষা দিতে হয়। আজ তুমি কার হয়তো অন্য মেয়েদের গায়ে হাত দেবে, তাই হাত ভেঙে দিয়েছি, যাতে এমন কাজ আর কখনো না করে। আরে এরা হচ্ছে পুরুষ নামের কলঙ্ক। এরা এটাই জানে না যে মেয়েদের গায়ে হাত দিতে পারলেই সে পুরুষ হয় না। রাস্কেল একটা। সাফা নিভ্রর দিকে তাকায়, মন দিয়ে কথাগুলো শুনে, ভালো লাগে শুনে, কিন্তু মনে প্রশ্ন জাগে, সব মেয়ের জন্যই তিনি এমন করবে, ভালো কথা, কিন্তু সবার জন্যই কি ফিলিংস একই রকম থাকবে নাকি ভিন্ন? নিভ্র সাফা নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে, রাস্তা ফাঁকা, তবে কিছু মানুষ এখনো মেলায় যাচ্ছে। হঠাৎ মেঘ ডেকে ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টি বিনা নোটিশে এসেছে, তাই কারোরই প্রিপারেশন নেই। নিভ্র ভিজে চুপচুপ, সাথে সাফা। নিভ্র সাফার হাত ধরে টেনে কাছে নিয়ে আসে। সাফার মনে বিদ্যুৎ খেলে, সে চমকিয়ে তাকায়। নিভ্র মাস্ক খুলে ফেলে, তার দম আটকে আসে। নিভ্র সাফার হাত ধরে দৌড়ে পাশের একটা গাছের নিচে দাঁড়ায়। দুজনে তাকায় দুজনের দিকে। নিভ্র বলল, কিছুক্ষণ দাঁড়াতে হবে, বৃষ্টি না থামলে যেতে পারবো না। যদিও ভিজে গেছি, তবুও রিস্ক নেওয়াটা উচিত না। তোমার অসুবিধা হবে? মাথা নিচের দিকে করে কথাটা বলে। সাফা কাঁপছে, সে সম্পূর্ণ ভিজে গেছে। নিভ্র এক হাত সাফার মাথায় দেয়। সাফা অবাক হয়ে সেটা দেখে। নিভ্রর এখন হুমায়ুন স্যারের একটা কথাই মনে আসছে, দায়িত্ব জিনিসটা বড়ই খারাপ, এর থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। কিন্তু না চাইতেও সে দায়িত্বে আমি আটকা পড়ছি। তবে সব দায়িত্ব কষ্ট এনে দেয় না, কিছু দায়িত্ব আলাদা অনুভূতির জন্ম দেয়। বৃষ্টি থামছে, দুজনেই ভিজে, অবস্থা খারাপ। তারা গাড়িতে উঠে বসে আছে। নিভ্র গাড়ি স্টার্ট দেয়। সাফা ওনার নিচে হাত গুজে শীতে কাঁপছে। নিভ্র আর চোখে সে দৃশ্য দেখে। সাফা চোখ বুজে আছে, ঠোঁটজোড়া কাঁপছে ভূমিকম্পের মতো, যা নিভ্রর মনে সুনামির মতো ভয়ঙ্কর তুফান তুলছে। নিভ্র চোখ সরিয়ে নেয়, নিজেকে সংযত করতে শুরু করে, কিন্তু কিছু সময় পরে চোখ বেহায়াপনা শুরু করে। সে আবার সাফার দিকে তাকায়, তবে এবার সে ঘায়েল হয় এক ঘুমন্ত কুমারীতে, যার মুখে বিন্দু বিন্দু পানির শিখা। সাফা উপরের ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ঘুমোচ্ছে, ঠোঁটেও জমে আছে পানি। নিভ্র গাড়ি থামায়, এক হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে সাফার ঠোঁটের পানি মুছে দেয়। পেছনের সিট থেকে ব্লেজার নিয়ে সাফার গায়ে মুড়িয়ে দেয়। সাফার দিকে তাকিয়ে থাকে সে। সাফার এই ঘুমন্ত মুখ তাকে টানছে। সে ভাবতে পারছে না, তার মতো একটা ছেলে যে কিনা মেয়েদের পছন্দই করে না, সে একটা মেয়ের প্রতি এত যত্নবান। কিভাবে এটা সম্ভব? হাউ ক্যান দিস পসিবল? গাড়ির ঝাঁকুনিতে সাফার ঘুম ভেঙে যায়। আধো আধো চোখ খুলে সে চারদিকে একবার তাকায়, বোঝার চেষ্টা করছে আসলে সে কোথায় আছে। নিভ্র জানালার সাথে ঠেসে বসে আছে, চোখ ছোট করে সে সাফার দিকে তাকিয়ে আছে। মেয়েরা এতটা ঘুমোতে পারে কি করে?
তার হসপিটালের মহিলাগুলোকেও মাঝে মাঝে দেখা যায় রোগী দেখতে এসে তাদের বিছানায় আরাম করে ঘুমোয়। মেজাতিকে বোঝা যেমন দায়, এদের ঘুমের টাইম মেনটেন করাও দায় বলে মনে হয় নিভ্রর। সাফা হাই তুলতে তুলতে নিভ্রর দিকে তাকায়। 3 নম্বর হাইটা নিভ্রর মুখ দেখে আটকে যায়। সাফা মুখ থেকে হাত সরিয়ে বলল, এত তাড়াতাড়ি চলে এসেছি কিভাবে? নিভ্র সোজা হয়ে বসে, সাফার দিকে তির্যক দৃষ্টি দিয়ে তাকায়, তারপর হাতা ঠিক করতে করতে বলল, নো ম্যাডাম, আমি উড়ে উড়ে গাড়ি চালাই না, কিন্তু তুমি স্বপ্নে ভেসে ভেসে ঘুমের অতুল সাগরে হারাও, তাই দুনিয়ার খবর তোমার নেই। সাফা বুঝতে পারে সে ঘুমে বিভোর ছিল। এবার চোখ নামিয়ে নিজের দিকে তাকায়। নিজের গায়ে নিভ্রর ব্লেজার দেখে একবার চোখ তুলে নিভ্রকে দেখে। নিভ্র সিট বেল্ট খুলতে ব্যস্ত। সিট বেল্ট খুলে সাফার দিকে তাকায় নিভ্র, চোখ দিয়ে ইশারা করে, যার অর্থ তাকিয়ে আছো কেন। সাফা মাথা নাড়ায়, নিজের গায়ে ব্লেজারটা আর একবার ভালো করে জড়িয়ে নেয়। নিভ্র ভ্রুকুচকে সে দৃশ্য দেখে। তার মনের মাঝে ভালো লাগার এক ফালি আনন্দ খেলে যায়। মুখে হাসি ফোটে, শব্দবিহীন সে হাসি আবার মুখেই মিশে যায়। নিভ্র গাড়ি থেকে বেরিয়ে গার্ডস দিয়ে গাড়ির জিনিস বের করতে বলে। সাফা একবার পেছনে তাকিয়ে হাসে, মনে মনে বলে, ভাগ্যিস আগে জিনিসগুলো গাড়িতে রেখে গিয়েছিল, তা না হলে পালানোর সময় সব ফেলে আসতে হতো। কত সুন্দর চুড়িগুলো যদি ফেলে আসতে হতো, ইস কি কষ্টই না হতো। দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে দুজনেই। শরীর ভিজে এখনও ঝুম ধরে আছে। সাফার ইচ্ছে করছে নিভ্রর ব্লেজার গায়ে রেখে দিতে, কিন্তু নিভ্র হয়তো ভালো মাইন্ডে নেবে না ভেবে সাফা গা থেকে সরিয়ে নিভ্রর দিকে বাড়িয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ। নিভ্র মুখ মলিন করে সাফার দিকে একবার ক্ষুব্ধ চোখে তাকায়। সে ভেবেছে সাফা হয়তো নিজের কাছে ব্লেজারটা রেখে দেবে, কিন্তু সাফা এমনটা করেনি, তাই তার মনে ব্যথা হয়। নিজের হাত বাড়িয়ে এক প্রকার কেড়ে নিয়ে নেয় ব্লেজারটা। সাফা অবাক হয় নিভ্রর এমন অদ্ভুত কাণ্ডে। দুজনেই সামনে তাকায়, বড়সড় একটা ধাক্কা খায় তারা। পুরো পরিবার উপস্থিত, সবার চোখ তাদের দিকে। সাফা একটু নড়ে দাঁড়ায়, তারপর হেঁটে সামনে যায়। ইফতেকারের মুখে চিন্তার মেঘ কেটেছে মাত্র, কিন্তু কৌতূহল জাগে পড়ে, সাথে অদ্ভুতভাবে তাকায় তিনি। কিছুক্ষণ ছেলের দিকে, তারপর সাফার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বললেন,